মাধ্যমে কি হয়, একটা বডি থেকে নিউ আরেকটা বডি তৈরি করতে পারে। রিপ্রোডাকশন এমন একটা প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে একটা বডি থেকে নিউ আরেকটা বডি হবে। কিন্তু একটা বডি থেকে নিউ আরেকটা বডি জেনারেট করার যে প্রসেস, সেটাই রিপ্রোডাকশন বললে ঠিক হবে না। এর মধ্যে আবার কিছু শর্ত দেওয়া আছে। কি শর্ত? যে বডিটা তৈরি হবে, নিউ বডিটা, সেই বডিটার সাইজ নয় কিন্তু শেপ। তার কতগুলো জিনিস, ১ নম্বর হচ্ছে শেপ, ২ নম্বর হচ্ছে তার ক্যারেক্টার, তার তার যে ক্রাইটেরিয়া, তার ক্রাইটেরিয়া বা ক্যারেক্টার, ৩ নম্বর যার গুণ, তার শেপ, সাইজ নয় বলছি আমি, সাইজ নয়, শেপ মানে অবয়ব। আমাদের হিউম্যান হলে হিউম্যানের মতোই হতে হবে। একটা গরু থেকে আর একটা গরুর মতোই একটা বডি তৈরি হতে হবে, হ্যাঁ? সেটা হচ্ছে শেপ এবং তার ক্যারেক্টার যদি একই শেপ এবং একই ক্যারেক্টারের নিউ একটা বডি ফরমেশন হওয়ার যে প্রসেস, তাকে আমরা বলি রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন মানে নতুন করে আবার প্রোডাক্ট তৈরি হওয়া। কোনো একটা বডি থেকে নতুন করে আবার বডি তৈরি হওয়ার যে ঘটনা, তাকে আমরা বলি রিপ্রোডাকশন। সেখানে দুটো শর্ত দেওয়া হয়। একটা হচ্ছে সেম শেপ আর সেম ক্যারেক্টারের হতে হবে। ওকে? এই দুটো যদি কোনোভাবে চেঞ্জ হয়, দেখা গেল সেম শেপ হলো না, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাবনর্মালিটি ফর্ম। ওকে? এগুলো বিভিন্ন রকম ডিসঅর্ডারের ক্ষেত্রে অ্যাবনর্মালিটি ফর্মগুলো শো করে। নর্মালের ক্ষেত্রে বললাম, কোনো একটা বডি থেকে সেম শেপ আর সেম ক্যারেক্টারের নিউ বডি ফরমেশন, সেম শেপ আর সেম ক্যারেক্টার খালি না, তার সঙ্গে সেম ক্রোমোজোম নাম্বার কন্টেইনিং যে বডি তৈরি হওয়ার যে ঘটনা, তাকে আমরা বলি রিপ্রোডাকশন। ওকে? এই হচ্ছে রিপ্রোডাকশন। এবার রিপ্রোডাকশনের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার সবসময় অ্যাপ্লিকেবল হবে না, এটা অবশ্য বলা ঠিক হবে না, applicable হবে না। এবার এই রিপ্রোডাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। জেনারেলি রিপ্রোডাকশন দুটো ভাগে ভাগ করি, সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল। কার রেসপেক্টে? গ্যামেট ফর্মেশনের রেসপেক্টে। যারা গ্যামেট ফর্ম করে তাকে আমরা বলি সেক্সুয়াল, যারা গ্যামেট ফর্ম করে না তাদেরকে আমরা বলি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তোরা বলতে পারিস, এর আগে তোরা অন্য লোয়ার ক্লাসে হয়তো পড়েছিস যে রিপ্রোডাকশনকে আমরা ৪টে ভাগে ভাগ করি, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল ছাড়াও। আর একটা নাম শুনেছি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, আর একটা নাম শুনেছি আমরা এ পার্থেনোজেনেসিস। তাহলে ওগুলো গেল কোথায়? তাই তো? অ্যাকচুয়ালি রিপ্রোডাকশনের দুখানা ফর্ম, সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল। যাকে আমরা বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেটা অ্যাসেক্সুয়ালেরই একটা পার্ট। মানে এই অ্যাসেক্সুয়ালটা যখন প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, প্ল্যান্টের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে আমরা বলি স্পেশালি ভেজিটেটিভ রিপ্রোডাকশন। তাহলে ওটা আলাদা কোনো রিপ্রোডাকশন না, ওটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন একটা মডিফিকেশন পার্ট, যেটা অনলি অ্যাপ্লিকেবল ফর প্ল্যান্ট। সেম ভাবে যেটা পার্থেনোজেনেসিস, পার্থেনোজেনেসিসটা সেপারেট কোনো রিপ্রোডাকশন নয়, এটা হচ্ছে অন টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা একটা এক্সেপশনাল সেক্সুয়াল রিপ্রোডাকশন। এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা স্পেশাল ফর্ম। ওগুলো এক্সেপশনাল জায়গায় পড়ানো হবে। তাহলে নর্মালি রিপ্রোডাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, অ্যাসেক্সুয়াল সেক্সুয়াল কার রেসপেক্টে? গ্যামেট ফরমেশন রেসপেক্টে। যে রিপ্রোডাকশনে গ্যামেট ইন্টারমিডিয়েট গ্যামেট ফরমেশনের মাধ্যমে রিপ্রোডাকশন কমপ্লিট হয়, তাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যেখানে গ্যামেট ফরমেশন, অ্যাবসেন্স অফ গ্যামেট ফরমেশনের থ্রু দিয়ে এরা কমপ্লিট হয়, তাকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে তাহলে গ্যামেট ফর্মেশন হয়। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে একে আবার দুটো ভাগে ভাগ করা হয়, কনজুগেশন, একটা করা হয় সিনগ্যামি। জানি না কিনা, আমি জানি না, কিন্তু তোদের এটাও মনে হতে পারে এগুলো তো, যাই হোক। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, কনজুগেশন আর সিনগ্যামি। কারো কারো এগুলো হয়তো মনে হতে পারে এগুলো জানা, কারণ অজানাও মনে হতে পারে।
তাদের জানা মনে হবে সত্যি ওয়েলকাম, ভালো। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, সেটা হচ্ছে গ্যামেটের, আমি বললাম গ্যামেট ফর্ম করবে, এবার এবার হচ্ছে গ্যামেট ফিউশন টাইপ। অ্যাকর্ডিং টু টাইপ অফ গ্যামেট ফিউশন, অ্যাকর্ডিং টু টাইপ অফ গ্যামেট ফিউশন, গ্যামেট ফিউশনের টাইপের ওপর রেসপেক্টে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, কনজুগেশন আর সিনগ্যামি। কি করে গ্যামেট ফিউশন টাইপ? যদি দুটো গ্যামেটের ফিউশন হয়ে তৈরি হয় সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে গ্যামেট দুটোর ফিউশন পার্মানেন্ট হতে পারে, আবার গ্যামেট দুটোর ফিউশন টেম্পোরারি হতে পারে। যদি পার্মানেন্ট ফিউশন হয় তাকে আমরা বলি সিনগ্যামি, এটা পার্মানেন্ট ফিউশনের ক্ষেত্রে আসে, পার্মানেন্ট। আর কনজুগেশনের ক্ষেত্রে আসে টেম্পোরারি, টেম্পোরারি। তোরা কনজুগেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়তো শুনেছিস কনজুগেশন, সেখানে দুটো ব্যাকটেরিয়া কম্বাইন্ড হয় কিছুক্ষণের জন্য, আবার তারা সেপারেট হয়ে যায়, দিয়ে ওখানে কি হয় এফ প্লাস এফ মাইনাসের মধ্যে কনজুগেশনের পর দুটো এফ প্লাস হয়ে যায়, এই তো। কিন্তু ওটা কন্টিনিউ ওরা কম্বাইন্ড হয়ে থাকে না, কিছুক্ষণের জন্য কম্বাইন্ড হয়, ওটা হচ্ছে আমার টেম্পোরারি ফর্ম। কনজুগেশন আর সিনগ্যামি এই দুটোকে ভাগ করা হয় টাইপ অফ গ্যামেট ফিউশনের উপর, এরা পার্মানেন্ট ফিউশন হচ্ছে না টেম্পোরারি ফিউশন হচ্ছে। পার্মানেন্ট ফিউশনকে সিনগ্যামি বলে। এবার সিনগ্যামিকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করি, সিনগ্যামির আবার তিনখানা ভাগ হয় কার রেসপেক্টে? সাইজ অফ গ্যামেট, সাইজ অফ গ্যামেট, গ্যামেটের সাইজের রেসপেক্টে এটাকে আমরা আবার দুটো ভাগে, তিনটে ভাগে ভাগ করি। যদি একই ধরনের গ্যামেট হয়, দুখানা গ্যামেট, মেল গ্যামেট ফিমেল দুটো একই রকমের হয়, তাকে আমরা বলি আইসোগ্যামি। যদি একই ধরনের না হয়, দুটো আলাদা ধরনের হয়, তাকে আমরা বলি অ্যানাইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি। যদি দেখা গেল এটা একটা স্পেশাল টাইপের সিনগ্যামি, যেখানে সব সময় অ্যানাইসোগ্যামিতে মেল গ্যামেট হয়তো বড় হতে পারে, ফিমেল গ্যামেট ছোট হতে পারে, কিংবা ফিমেল গ্যামেট ছোট হতে পারে, মেল গ্যামেট বড় হতে পারে। ফিমেল গ্যামেটের মুভমেন্ট পাওয়ার থাকতে পারে, মেল গ্যামেটের নাও থাকতে পারে, মেল গ্যামেটের থাকতে পারে, ফিমেল গ্যামেটের নাও থাকতে পারে, মেল ফিমেল দুটোরই মুভমেন্ট পাওয়ার থাকতে পারে। এটা হচ্ছে অ্যানাইসোগ্যামি, মানে দুটো সাইজ আলাদা হবে, যে কারো সাইজ ছোট বড় হতে পারে। কিন্তু উগ্যামির ক্ষেত্রে একটা স্পেশাল পয়েন্ট দেওয়া হয়, উগ্যামি, উগ্যামির ক্ষেত্রে বলা হয়, উগ্যামির ক্ষেত্রে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে সব সময় ফিমেল গ্যামেট, ফিমেল গ্যামেট সব সময় বড় হবে, লার্জ হবে, এবং এদের মুভমেন্ট পাওয়ার থাকবে না। ফিমেল গ্যামেট সব সময় লার্জ হবে এবং এদের মুভমেন্ট লেস হবে। মেল গ্যামেট যেটা, সেটা স্মল হবে অলওয়েজ, আর এটা মুভমেন্ট পাওয়ার থাকবে, কাইনেটিক প্রপার্টি থাকবে। মুভমেন্টেবল, ওকে, বা এটা মুভেবল, মুভেবল পাওয়ার কন্টেন্ট। তাহলে উগ্যামি হচ্ছে সিনগ্যামির একটা পার্ট, যে সিনগ্যামির ক্ষেত্রে মেল গ্যামেট সবসময় লার্জ হবে এবং মুভমেন্ট লেস হবে, আর মেলটা সবসময় স্মল হবে এবং মুভেবল হবে। এই ধরনের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাকে আমরা বলি উগ্যামি। এবার আমাদের হিউম্যান যেটা আসছে, হিউম্যান আসছে এই উগ্যামির পার্টের মধ্যে আসছে হিউম্যান। হিউম্যান লাইক আদার্স যে ডেভেলপমেন্টাল যতগুলো অ্যানিমাল আছে, সব অ্যানিমাল গুলো অ্যাকচুয়ালি উগ্যামির আন্ডারে আসে, ওকে। এবার
উগামের ক্ষেত্রে এত রিপ্রোডাকশনের সব কিছুর কথার ক্ষেত্রে আমরা একটা কথা বারবার বলেছি, সেটা হচ্ছে গ্যামেট। গ্যামেট কথা নিয়ে বারবার কথা তোলা হয়েছে। এবার আসছে গ্যামেট কি, হোয়াট ইজ গ্যামেট। এবার আমাদের আসল ব্যাপার হচ্ছে গ্যামেট নিয়ে। চলো, এবার যেটা পড়া ছিল যে গ্যামেট, আমাকে জানতে হবে গ্যামেট কি, হোয়াট ইজ গ্যামেট। হোয়াট ইজ গ্যামেট, গ্যামেট সম্বন্ধে কি আইডিয়া আছে? হ্যাপ্লয়েড নাম্বার মানে আমাদের নর্মাল বডির যে ক্রোমোজোম নাম্বার থাকে বডি সেলের, তার অর্ধেক। বডি সেলের যে ক্রোমোজোম নাম্বার থাকে তাকে আমরা 2n বলি। হিউম্যান বডির ক্ষেত্রে 2n ইকুয়াল টু 46। তাহলে এই ক্রোমোজোমের হাফ যে ক্রোমোজোম নাম্বার তাকে আমরা হ্যাপ্লয়েড বলি, n ইকুয়াল টু 23। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার কন্টেনিং যে কোনো সেলকে আমরা বলবো গ্যামেট। হিউম্যান বডির ক্ষেত্রে 23 ক্রোমোজোম নাম্বার কন্টেনিং সেল। এবার যদি আমি ডগের ক্ষেত্রে দেখি, ডগের ক্ষেত্রে অটোজোমাল ক্রোমোজোম নাম্বার 72। তাহলে তার ক্ষেত্রে আমার কি আসবে, তার ক্ষেত্রে আমার এ আসবে কিন্তু 36। সেক্ষেত্রে আমার হ্যাপ্লয়েড ক্রোমোজোম আসবে 36 ক্রোমোজোম নাম্বার কন্টেনিং সেল। মোট কথা, এটা স্পিসিস টু স্পিসিস ভ্যারি করবে। তার ক্রোমোজোম অটোজোমের অটো যে আমার তার যে বডি সেল, সেখানে ক্রোমোজোম নাম্বার কত, সে 2n থেকে আমার n ফর্মে আসবে। মোট কথা হচ্ছে n ফর্মটাকে আমরা বলি হ্যাপ্লয়েড ফর্ম, এটাকে বলি হ্যাপ্লয়েড ফর্ম। হ্যাপ্লয়েড এটাকে বলে ডিপ্লয়েড। তাহলে গ্যামেটের নর্মাল ডেফিনেশন হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেইনিং সেলকে আমরা বলি গ্যামেট। সেটা যা যেরকমই সেল হোক না কেন, যদি সে হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার কন্টেইনিং হয় তাকে আমরা বলবো গ্যামেট। যার ক্যারেক্টার হচ্ছে যে জেনারেলি পার্টিসিপেট করে ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। জেনারেলি সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। আমি হঠাৎ করে বলতে পারবো না যে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট হচ্ছে গ্যামেট, কেননা আমি এখানে একটা কথা বলি। আমি এক সেক্সুয়াল রিপ্রোডাকশনের আর একটা ফর্ম বললাম একটু আগে, যে যাকে আমরা বলি এ পার্থেনোজেনেসিস। পার্থেনোজেনেসিসকে বললাম এটা একটা এটা এটা একটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা স্পেশাল ফর্ম। পার্থেনোজেনেসিসেও কিন্তু গ্যামেট তৈরি হয়। ওকে, কেউ কেউ মনে করে পার্থেনোজেনেসিসটাকে কেউ কেউ সেক্সুয়াল থেকে সেপারেট করে। যারা এটাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন থেকে সেপারেট রিপ্রোডাকশন হিসাবে মনে করে, তারা কিন্তু মেনে নেবে না যে গ্যামেট শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনের সম্পত্তি। তারা বলবে না, গ্যামেটটা এদের ক্ষেত্রেও ফর্ম হয়। ওর জন্য গ্যামেট কথাটার অর্থই হচ্ছে, আমি যদি বলি গ্যামেট শুধুমাত্র সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইউনিট, তাহলে কিন্তু হবে না। তাহলে বলতে প্রথম কথা হচ্ছে গ্যামেট হচ্ছে, গ্যামেটের ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আইডেন্টিফাই করব হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেনিং সেল। যে কোনো হ্যাপ্লয়েড ক্রোমোজোম কন্টেনিং সেল ইজ গ্যামেট। এবার তার ক্যারেক্টার হচ্ছে সে জেনারেলি পার্টিসিপেট করে ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। জেনারেলি সেক্সুয়াল রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে, সে এতে পার্টিসিপেট করতেও পারে। সে সেক্সুয়াল রিপ্রোডাকশনের স্পেশাল ফর্ম বলছি, আমার পার্থেনোজেনেসিস, সেখানেও পার্টিসিপেট করতে পারে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে গ্যামেট ইজ এ হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার কন্টেইনিং সেল। ওকে, যে কোনো হ্যাপ্লয়েড ক্রোমোজোম নাম্বার কন্টেইনিং সেল হলো গ্যামেট। হলো গ্যামেট। এবার এই গ্যামেটটা যেখান থেকে তৈরি হয়, গ্যামেটকে যে তৈরি করে, গ্যামেটকে যে তৈরি করে, গ্যামেট যেখান থেকে তৈরি হয়, যে অর্গান থেকে গ্যামেট তৈরি হয় তাকে আমরা বলি গোনাড। গোনাড একটা অর্গান।
গোনাড একটা অর্গান যেখান থেকে গ্যামেট তৈরি হয়। গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড সেল, আর গোনাড হচ্ছে একটা অর্গান। তাহলে গোনাড থেকে, গোনাড আমরা কাকে বলবো? যে অর্গানটা গ্যামেট তৈরি করে। গ্যামেট প্রডিউসিং অর্গান ইজ কল্ড গোনাড। যেখান থেকে এই গোনাডের নাম গ্যামেট থেকে হয়েছে, যে গ্যামেট তৈরি করতে পারে সেই গোনাড। যে অর্গানটা গ্যামেট তৈরিতে পার্টিসিপেট করে সেই অর্গানটাকে আমরা বলবো গোনাড। আর গোনাডের তাহলে কি কাজ? গোনাডের কাজ হচ্ছে গ্যামেট তৈরি করা। এবার গোনাড, যেগুলো গোনাড, তার কাজ গ্যামেট তৈরি করা ছাড়াও গোনাডের একটা কাজ থাকে। কি কাজ থাকে? গোনাড থেকে কিছু হরমোন রিলিজ হয়। গ্যামেট ছাড়াও গোনাড থেকে কিছু হরমোন রিলিজ হয়। এখান থেকে কিছু হরমোন রিলিজ হয়। তাহলে গোনাড থেকে যে হরমোন রিলিজ হয়, গোনাড থেকে যে হরমোনগুলো রিলিজ হয়, সে হরমোনগুলোকে আমরা স্পেশালি বলি গোনাড থেকে হয় তাই গোনাডাল হরমোন। এটাকে বলা হয় গোনাডাল হরমোন। আমি তিনটে কথা বললাম, একটা হচ্ছে গ্যামেট কি, গ্যামেট কোথা থেকে তৈরি হয়? গোনাড থেকে। আর গোনাড থেকে গ্যামেট ছাড়া আরেকটা জিনিস তৈরি হয়, গোনাডাল হরমোন। তাহলে গোনাড একটা অর্গান, যে অর্গান থেকে দুটো জিনিস তৈরি হয়, গ্যামেট তৈরি হয় আর গোনাডাল হরমোন তৈরি হয়। এই জিনিসগুলো তৈরি হয়ে কি গোনাডের মধ্যেই থেকে যায়, না গোনাড থেকে বাইরে বেরিয়ে আসে? কোনো অর্গান বা গোনাড থেকে বাইরে বেরিয়ে আসে। কোনো অর্গান বা কোনো সেল, কোনো সেলুলার টিস্যু স্ট্রাকচার, সেখান থেকে কোনো কিছু বেরিয়ে আসার ঘটনাটাকে বায়োলজিক্যাল টার্ম হিসেবে আমরা কি বলি? সিক্রেশন। সিক্রেশন। তাহলে গোনাড থেকে দুটো জিনিস সিক্রেট হচ্ছে আমরা ধরতে পারি, একটা হচ্ছে গ্যামেট, একটা হচ্ছে হরমোন। গ্যামেট একটা হরমোন। তাহলে কোনো একটা অর্গান থেকে যদি একের বেশি জিনিস সিক্রেট হয়, তাকে আমরা বলি মিক্স অর্গান। আমরা এর আগে টার্ম শুনেছি মিক্স গ্ল্যান্ড, মনে পড়ছে? মিক্স গ্ল্যান্ড নাম শুনেছি, যে গ্ল্যান্ডের মধ্যে এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুটো টাইপের জিনিসই থাকে, তাকে আমরা মিক্স গ্ল্যান্ড। যে গ্ল্যান্ড থেকে এনজাইমও বেরোয়, যে গ্ল্যান্ড থেকে হরমোনও বেরোয়, তাকে আমরা বলি মিক্স গ্ল্যান্ড। এক্সাম্পল হচ্ছে প্যানক্রিয়াস। কিন্তু এটাকে আমরা মিক্স গ্ল্যান্ড বলছি না, এটাকে মিক্স অর্গান বলছি। কেন? কারণ এখান থেকে হরমোন একটা বেরোচ্ছে ঠিকই, কিন্তু এনজাইম বেরোচ্ছে না। এখান থেকে হরমোন বেরোচ্ছে আর স্পার্ম বেরোচ্ছে কিংবা ওভাম বেরোচ্ছে। গ্যামেট বেরোচ্ছে আর হরমোন বেরোচ্ছে, এবং এটা একটা অর্গান এখানে পার্টিসিপেট করছে। এটাকে আমরা বলি মিক্স অর্গান। পরীক্ষায় আসে মিক্স অর্গানের এক্সাম্পল দাও, সেখানে কিন্তু প্যানক্রিয়াস কিন্তু মিক্স অর্গানের এক্সাম্পলে আসবে না। প্যানক্রিয়াস মিক্স গ্ল্যান্ডের এক্সাম্পলে আসবে। মিক্স অর্গানের এক্সাম্পলে কিন্তু আসবে আমার ওভারি কিংবা টেস্টিস, মানে যেগুলো গোনাড। ওকে, তাহলে আমি কনসেপ্ট দিলাম গ্যামেট কি, গোনাড কি, গোনাডাল হরমোন কি। এবার গোনাডের যে অ্যাক্টিভিটি, গোনাডের ফাংশন বা গোনাডের অ্যাক্টিভিটি বলতে আমরা কি বুঝি? স্পাম, এই গ্যামেট তৈরি করা বা গোনাডাল হরমোন তৈরি করা। গোনাডের অ্যাক্টিভিটি বাড়ানো মানে কি? এই গোনাড থেকে গ্যামেট প্রোডাকশন রেট বাড়ানো, কিংবা গোনাড থেকে গোনাডাল হরমোন প্রোডাকশন রেট বাড়ানো। গোনাডের অ্যাক্টিভিটি বাড়ানো মানে হচ্ছে গোনাড থেকে গ্যামেট তৈরি রেট বাড়ানো এবং গোনাডাল হরমোন তৈরি করা রেট বাড়ানো। এবার যদি কোনো কারণে আমরা গোনাডের অ্যাক্টিভিটি বাড়াতে পারি, বা যে সমস্ত সাবস্টেন্স গোনাডের অ্যাক্টিভিটিকে বাড়ায়, যারা গোনাডের অ্যাক্টিভিটিকে বাড়ায়, গোনাডের অ্যাক্টিভিটি বাড়ানোর অর্থ হচ্ছে গ্যামেট প্রোডাকশন রেট কিংবা গোনাডাল হরমোন প্রোডাকশন রেট বাড়ানো। যে সমস্ত এজেন্ট গোনাডের অ্যাক্টিভিটিকে বাড়ায়, তাকে আমরা বলি গোনাডোট্রপিক হরমোন। ট্রপিক মানে যে উত্তেজিত করে, এক্সাইটেড ফর্মে নিয়ে আসে কোনো একটা স্পেসিফিক গ্ল্যান্ডকে বা অর্গানকে। তা এখানে যে এজেন্টগুলো এই কাজগুলো করে তাকে আমরা বলি, গোনাডকে অ্যাক্টিভেট করে বলা হয় গোনাডোট্রপিক হরমোন। নাম বলা হয় গোনাডোট্রপিক
ট্রফিক হরমোন। গোনাডোট্রফিক হরমোন গোনাডের উপর কাজ করে। গোনাডোট্রফিক হরমোন গোনাডের উপর কাজ করে। গোনাড থেকে গ্যামেট আর গোনাডাল হরমোন তৈরি হয়। এই গোনাডোট্রফিক হরমোন নর্মালি কোথা থেকে রিলিজ হয়? নর্মালি হয় পিটুইটারি থেকে। নর্মালি হয় পিটুইটারি থেকে। আর পিটুইটারি থেকে তাহলে গোনাডোট্রপিক হরমোন বেরোয়, যারা গোনাডের উপর কাজ করে এবং গোনাডের অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। অনেক সময় পিটুইটারিকে আবার কেউ কন্ট্রোল করে এই গোনাডোট্রপিক হরমোন রিলিজ করার জন্য। পিটুইটারিকে আবার কেউ অ্যাক্টিভেট করে। পিটুইটারিকে কেন অ্যাক্টিভেট করে? গোনাডোট্রপিক হরমোনটা বের করার জন্য, গোনাডোট্রপিক হরমোনটা রিলিজ করার জন্য পিটুইটারিকে কেউ অ্যাক্টিভেট করে। যে সমস্ত সাবস্টেন্স পিটুইটারিকে অ্যাক্টিভেট করে কি জন্য? এই গোনাডোট্রপিক হরমোনটাকে রিলিজ করার জন্য। সেটাকে আমরা বলি গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যাকে বলা হয় GnRH। গোনাডোট্রপিক রিলিজিং হরমোন যে কোথা থেকে বেরোয়? হাইপোথ্যালামাস। নর্মালি হাইপোথ্যালামাস থেকে বেরোয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। নর্মালি কি হলো? হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, যাকে ক্যাপিটাল জি স্মল এন ক্যাপিটাল আর ক্যাপিটাল এইচ GnRH বলি। এই GnRH কি করে? পিটুইটারিকে অ্যাক্টিভেট করে গোনাডোট্রপিক হরমোন রিলিজ করার জন্য। পিটুইটারি থেকে রিলিজ হয় গোনাডোট্রপিক হরমোন। গোনাডোট্রপিক হরমোন দুই ধরনের হয়, একটা হয় FSH আর একটা হয় LH। এই দুটো টাইপের হরমোন রিলিজ হয় পিটুইটারি থেকে। যদি বলে এক্সাম্পল অফ গোনাডোট্রপিক হরমোন, FSH LH। ওকে, এরা কোথা থেকে রিলিজ হয়? পিটুইটারি থেকে। FSH LH বেরোনোর পর এরা কোথায় কাজ করে? এদের টার্গেট অর্গান হচ্ছে গোনাড। এরা ডাইরেক্ট গোনাডের উপর কাজ করে। গোনাডের উপর কাজ করে এরা কি করে? গোনাডের উপর কাজ করে গোনাডের ফাংশনটাকে কন্ট্রোল করে, গোনাডের ফাংশনটাকে বাড়ায়। গোনাডের ফাংশন মানে কি? গ্যামেট প্রোডাকশন রেট আর গোনাডাল হরমোন প্রোডাকশন রেট। এবার গোনাড আমার দুটো টাইপের হয় অ্যাকর্ডিং টু মেল অ্যান্ড ফিমেল। মেলের ক্ষেত্রে গোনাডের নামটা আমরা কি দিই? টেস্টিস। এর ক্ষেত্রে যে নামটা দেওয়া হয় সেটা হচ্ছে টেস্টিস। ফিমেলের ক্ষেত্রে নামটা দেওয়া হয় কি? ওভারি। তাহলে গোনাড কমন নাম গোনাড। মেলের ক্ষেত্রে এই গোনাডেরই নাম হচ্ছে টেস্টিস। টেস্টিস অন টাইপ অফ গোনাড। ফিমেলের ক্ষেত্রে ওভারি অন টাইপ অফ গোনাড। টেস্টিস মেলের ক্ষেত্রে টেস্টিস থেকে কি গ্যামেট বেরোয়? স্পাম। এখান থেকে যে গ্যামেটটা বেরোয় সে হচ্ছে স্পাম। কি হরমোন বেরোয়? টেস্টোস্টেরন। স্টেরন। তাহলে আমার মেল যদি বলা হয় মেল গোনাডাল হরমোনের এক্সাম্পল কি? টেস্টোস্টেরন ইজ অন টাইপ অফ মেল গোনাডাল হরমোন। ওভারির ক্ষেত্রে ওভারি থেকে কি বেরোয়? দুটো কাজ, একটা হচ্ছে ওভাম, আর কি বেরোয়? এখান থেকে বেরোয় দুটো ক্যাটাগরির হরমোন, একটাকে বলা হয় প্রোজেস্টেরন, একটাকে বলা হয় ইস্ট্রোজেন। তাহলে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যদি বলা হয় ফিমেল গোনাডাল হরমোনের নাম কি? এক্সাম্পল কি? প্রোজেস্টেরন ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দুটোই হচ্ছে ফিমেল গোনাডাল হরমোনের এক্সাম্পল। আর মেন গোনাডাল হরমোন কি? একটা টেস্টোস্টেরন বা এর অন্যান্য ফর্ম হয়, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, এগুলো হয়। ওকে, তাহলে এই গেল ওভারঅল কনসেপ্ট। আমি রিপ্রোডাকশনাল হরমোনাল অ্যাক্সিস বললাম, তার সঙ্গে
গোনাডের গ্যামেটের রিলেশনশিপটা বলা হলো। তাহলে আদার সিস্টেমের মতো রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি হয়, মাল্টিপল অর্গান কম্বাইন করে ফর্ম করে। আমি যে কোনো সিস্টেমের ক্ষেত্রে বলেছিলাম কোনো সিস্টেম অনেকগুলো অর্গান নিয়ে তৈরি হয়, তাদের মধ্যে আবার একটা অর্গান হয় স্পেশাল অর্গান, মানে যে অর্গান ছাড়া পুরো সিস্টেমের ফাংশনটা অফ হয়ে যাবে, সেই অর্গানটাকে আমরা বলেছিলাম প্রাইমারি অর্গান। যেমন এক্সক্রিটরি সিস্টেমের ক্ষেত্রে আমরা বলি কিডনি যে প্রাইমারি অর্গান অফ এক্সক্রিটরি সিস্টেম। যদি কিডনি কোনোভাবে গন্ডগোল হয় তাহলে পুরো এক্সক্রিশনটাই আমার ইউরেটার, ইউরেথ্রা কিংবা আমার ইউরিনারি ব্লাডার থেকে ইউরিন প্রোডাকশন হবে না, তাহলে কিডনিটাই মেন। সেরকম প্রতিটা সিস্টেমের ক্ষেত্রে একটা মেন পার্ট থাকে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে একটা মেন পার্ট থাকে, যে পার্টটা রিপ্রোডাক্টিভ সিস্টেম এর মেন ফাংশনটা কন্ট্রোল করে। এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে যে অর্গানগুলো একটা কিংবা দুটো, জানি একটাই হয়, যে অর্গানটা পুরো রিপ্রোডাক্টিভ ফাংশনটাই কন্ট্রোল করে তাকে আমরা বলি প্রাইমারি অর্গান। প্রাইমারি অর্গানের ডেফিনেশন হচ্ছে কোন সিস্টেমের মধ্যে থাকা যে অর্গানটা মেনলি সেই সিস্টেমের ফাংশনটা কন্ট্রোল করে। যদি কোনোভাবে সেই অর্গানটার ডিফেক্টেড হয় তাহলে পুরো ফাংশনটা অফ হয়ে যাবে, সেই অর্গানটাকে স্পেসিফিক আমরা বলি প্রাইমারি অর্গান। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে প্রাইমারি অর্গান বলা হয় ওভারিকে, আর মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে প্রাইমারি অর্গান বলা হয় টেস্টিসকে। ওকে, 2 নম্বর কথা, সেকেন্ডারি অর্গান। সেকেন্ডারি অর্গান হচ্ছে সেই অর্গানগুলো রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে, সেই অর্গানগুলো যে অর্গানগুলো সরাসরি রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে। রিপ্রোডাকশন যে মেকানিজম, সে মেকানিজমের মধ্যে এরা টোটালি ইনভলভ, এরা সরাসরি ডাইরেক্টলি ইনভলভ হয়, কিন্তু এরা না থাকলেও রিপ্রোডাকশন সম্ভব। মানে এরা অ্যাকচুয়ালি এদের কোনো একটা পার্ট ডিফেক্ট হলেও রিপ্রোডাকশন অফ হয়ে যাবে না, এদেরকে আমরা বলি সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান। প্রাইমারি বললাম যেটা কোনোভাবে নষ্ট হয়ে গেলে রিপ্রোডাকশনটা অফ, সেকেন্ডারি ক্ষেত্রে বললাম এরা কোনো একটা ডিস্ট্রয় হয়ে গেলে রিপ্রোডাকশন কন্টিনিউ চলবে, কিন্তু যদি থাকে এরা ডাইরেক্ট ইনভলভ হবে, যদি থাকে এরা রিপ্রোডাকশনে ডাইরেক্ট ইনভলভ হবে, সরাসরি রিপ্রোডাকশনে পার্টিসিপেট করবে, সেই অর্গানটাকে আমরা বলি সেকেন্ডারি অর্গান। আর একটা আছে যাকে আমরা বলি অ্যাক্সেসরি অর্গান। অ্যাক্সেসরি অর্গান মানে কি? অ্যাক্সেসরি অর্গান মানে এই অর্গানগুলো না থাকলে রিপ্রোডাকশনে কোনো রকম প্রবলেম হবে না, রিপ্রোডাকশন হবে, কিন্তু যদি থাকে এরা ডাইরেক্ট রিপ্রোডাকশনে পার্টিসিপেট করে না, ইনডাইরেক্টলি হেল্প করে। এরা হচ্ছে ডাইরেক্ট ইনভলভ, এরা হচ্ছে ইনডাইরেক্ট, এরা ইনডাইরেক্ট ইনভলভ হয়। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ইনভলভের উপর রেসপেক্টে আমরা আবার দুটো ভাগ করি, সেকেন্ডারি অর্গান আর অ্যাক্সেসরি অর্গান। পুরো পুরো হিউম্যান বডির ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানকে আমরা 3টে ভাগে ভাগ করি, প্রাইমারি অর্গান, সেকেন্ডারি অর্গান আর অ্যাক্সেসরি অর্গান। এবার আসছে বল মেল যে রিপ্রোডাক্টিভ জেনিটাল ক্যানেল বা মেলের ক্ষেত্রে যে জেনিটাল রিপ্রোডাক্টিভ ক্যানেলটাকে আমরা আইডেন্টিফাই করি তার নাম দিচ্ছি আমরা উলফিয়ান ডাক্ট, তাই তো? উলফিয়ান ডবল এফ, উলফিয়ান ডাক্ট। এই উলফিয়ান ডাক্টের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভ্যারিয়েশন থাকে। একটা পার্ট হয় যাকে আমরা বলি টেস্টিস, টেস্টিসতে একটা পার্ট বেরিয়ে আসে, পরের যে পার্টটা
সেই পার্টটাকে আমরা বলি, আমি প্রথমে নামগুলো বলে নিই তারপর যাচ্ছি। ওকে, পরের যে পার্টটা যেটা টেস্টিস থেকে বেরিয়ে আসে সেই পার্টটাকে আমরা বলি ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া। তারপরের পার্টটাকে আমরা বলি এপিডিডাইমিস। এপিডিডাইমিস। তারপরের পার্টটাকে বলা হয় ভাষা ডিফারেন্সিয়া। ভাস ডিফারেন্সিয়া। স্যার শিয়া প্রোনাউন্স হয়, হুম, বল। মানে ভাষা ডিফারেন্সিয়া প্রোনাউন্স হয়। ভাষা ভাস ডিফারেন্স, ডিফারেন্সিয়াও হয়, ডিফারেন্সও হয়, একই ব্যাপার, অসুবিধা কিছু নেই। ঠিক আছে। ভাস ইফারেন্সিয়া আর ভাস ডিফারেন্সিয়াটাও বলে, ভাস ডিফারেন্সও বলে। হ্যাঁ, তাহলে ভাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্সিয়া, কিন্তু ভাস ইফারেন্সিয়াটা ইফারেন্সিয়াই বলে। হ্যাঁ, টেস্টিস, ভাষা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্সিয়া। এর পরের যেটা আছে তাকে আমরা বলি ইজাকুলেটরি ক্যানেল। ইজাকুলেটরি ক্যানেল। পরের যে পার্টটা সেটাকে আমরা বলি ইউরোজেনিটাল ডাক্ট। ইউরোজেনিটাল ডাক্ট। তাহলে এই কতগুলো পুরো উলফিয়ান ডাক্ট কতগুলো পার্টে সাবডিভাইড থাকে। একটা পার্ট হচ্ছে টেস্টিস, 2 নম্বর ভাস ডিফারেন্সিয়া, 3 নম্বর এপিডিডাইমিস, 4 নম্বর ভাস ডিফারেন্স, 5 নম্বর ইজাকুলেটরি ডাক্ট, 6 নম্বর ইউরোজেনিটাল ডাক্ট, যেটা পেনিস দিয়ে বাইরে ওপেন হয়। এই টোটাল স্ট্রাকচারটাকে আমরা বলি উলফিয়ান ডাক্ট। এবার বিভিন্ন জায়গার বিভিন্ন ভ্যারিয়েশন স্ট্রাকচার এবং তার স্পেসিফিক ফাংশন আছে। পরীক্ষায় এই উলফিয়ান ডাক্টের ক্ষেত্রে যদি আসে তোদের লেভেলে ইন্ডিভিজুয়াল শর্ট নোট আসে। টেস্টিসটা আলাদা ব্যাপার, এ নিয়ে আলাদা গল্প হবে। কিন্তু পরীক্ষায় যেটা আসে শর্ট নোট অফ এপিডিডাইমিস খুব পরীক্ষায় আসে। এপিডিডাইমিসের শর্ট নোট। ডিফারেন্স বিটুইন ভাষা ইফারেন্সিয়া অ্যান্ড ভাস ডিফারেন্স। শর্ট নোট আসে ইজাকুলেটরি ডাক্ট। এইগুলো যখনই শর্ট নোট আসে তখন এগুলোর ক্ষেত্রে আমাকে 3টে কথা মাথায় রাখতে হবে। কোনো একটা পয়েন্ট যদি আমাকে প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল শর্ট নোট আসে, প্রথমে হচ্ছে ক্যানেলটা উলফিয়ান ডাক্টের পার্ট। ক্যানেলটা কোথা থেকে কতটা অবধি এক্সটেন্ডেড। তারপর ক্যানেলটার স্পেসিফিক ফাংশনটা অ্যাকচুয়ালি কি, মানে রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওর রুলটা কোথায়। এই দুটো, ওর কোথা থেকে স্টার্ট কোথায় গিয়ে শেষ হচ্ছে আর ওর ফাংশনটা, এই দুটোই হচ্ছে পয়েন্ট। এই দুটো বলতে পারলে প্লাস ছবিটা দিতে পারি আমি, আমার শর্ট নোটটা কমপ্লিট ইন্ডিভিজুয়াল যে কোনো পার্টে। ওকে, এবার আমি আসছি পুরো উলফিয়ান ডাক্টের স্ট্রাকচার। প্রথম প্রথমে টেস্টিস আসি। টেস্টিসটা যে টেস্টিসের যে স্ট্রাকচার সেটা ওভাল শেপের স্ট্রাকচার বা এগ শেপের স্ট্রাকচার, এরকম একটা স্ট্রাকচার। টেস্টিস একটা অর্গান। এই টেস্টিসের অর্গানের বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে। যে প্রোটেক্টিভ লেয়ারটা বাইরে থাকে সে প্রোটেক্টিভ লেয়ার সবসময় ফাইবার্স দিয়ে হয়। এই ফাইবার্সের প্রোটেক্টিভ লেয়ারটাকে আমরা বলি টিউনিকা অ্যালবুজিনিয়া। এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া।
টেস্টিস একটা ওভাল শেপের স্ট্রাকচার, তার বাইরের লেয়ারটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়াম। টেস্টিসের এই বাইরের যে স্ট্রাকচার সেটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া কি নিয়ে তৈরি? ফাইব্রাস। কি ফাইব্রাস? ইলাস্টিন নয়, এটা হচ্ছে আমার কোলাজিনাস ফাইবার। কোলাজেন ফাইবার দিয়ে তৈরি হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। এবার এই যে ওভাল শেপের স্ট্রাকচার করেছি, এই ওভাল শেপের স্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এইটা হচ্ছে পোস্টেরিয়ার পার্ট, এটা কিন্তু অ্যান্টেরিয়ার পার্ট। এটা অ্যান্টেরিয়ার রিজিয়ন, এটা পোস্টেরিয়ার রিজিয়ন। টিউনিকা অ্যালবুজিনিয়ার যে কভার থাকছে টেস্টিস, এবং এই টিউনিকা অ্যালবুজিনিয়াটা টেস্টিসের ভেতরের দিকে এরা ইনারভেটেড ফর্মে এক্সিস্ট করে, এইভাবে ইনারভেটেড ফর্মে এক্সিস্ট করে। টিউনিকা অ্যালবুজিনিয়াটা টেস্টিসের মধ্যে ইনারভেটেড ফর্মে এক্সিস্ট করে। ইনারভেটেড ফর্মে এক্সিস্ট করে কি হয়? করে পুরো টেস্টিসকে কতগুলো সেগমেন্টে ভাগ করে, টেস্টিকিউলার লোবে ভাগ করে, একেবারে টেস্টিকিউলার লোব। এটা পুরো টেস্টিস একটা ওভাল শেপের স্ট্রাকচার, যার বাইরে প্রোটেক্টিভ লেয়ার থাকে টিউনিকা অ্যালবুজিনিয়া কোলাজিনাস ফাইবার দিয়ে তৈরি, ফাইবার স্ট্রাকচার।